ভাই কই যেতেছেন আপনি? অফিসে। অফিসে যাবেন? আজকে তো শুক্রবার। হ্যাঁ, অফিসে আগুন লাগছে, বস পিঠা কয়লা। আমি আপনার যে কাহিনীটা বলবো ওইটা অফিস বস আর কয়লা নিয়ে। জামা তো উল্টা করছেন, আরে বুতা উল্টা পাল্টা লাগাইছেন। মানে বস ছেলেটা সে মাঠে মনে করেন আপনার আবার উল্টা লাগাইতেছেন। বস ছেলেটা মাঠের মাঝখান দিয়া যাইতেছিল, বুঝতে পারছেন? যাইতেছে অনেক দূর আমরা দেখতে পাইতেছি যে তারা আর দেখা যায় না। দমকলের আওয়াজ। কাহিনী কারে শোনাবো? ইকরাম। শোনো, তোমার একটা কাহিনী শোনাবো। একটা ছেলে মাঠের মধ্যে দিয়ে যাচ্ছে। ভাই আমি এতক্ষণ বয়ে বয়ে একটা চমৎকার গান বানাইছি ভাই, আপনি শুনলে ভালো লাগবে। ভাইজান পরোটার দাম একটা। দারুণ দারুণ দারুণ, খুব ভালো গান এটা। পরের লাইন আরো ভালো লাগবে। ভাবি পরোটার দাম একটা। খুবই ভালো হচ্ছে। শোনো, মাঠের মাঝখান দিয়ে হয় নাই তো বাজার যাইয়া খাইলাম পরোটা। খুবই ভালো গান, ছেলেটা যাচ্ছে। ভাই এর পরের যে গানটা সেটা আপনি আরো মজা পাবেন। তুই যদি আমার, ওরে বাপ রে বাপ, এই গান আমার ভীষণ পছন্দ। ছেলেটা আমি হইতাম তোর কোলেতে বসাইয়া তোরে করিতাম আদর রে। আই, তোমাকে কি ভাড়াটিয়াদের গান শোনানোর জন্য রাখা হয়েছে নাকি গেট দেখাশোনার জন্য? আপা বিশ্বাস করেন মোর কোনো দোষ নাই। ভাইজান এক ধরনের জোর হইয়া কইতে পারেন উপর জবরি অনুরোধ করিয়া মরতে গানটা শুনছে। ঠিক আছে, আর কখনো কারো অনুরোধে গান গাবে না। আর আপনি গান শোনার খুব শখ, তাই না? আর কিছুদিনের মধ্যে আমাদের বাড়িতে গানের জলসা বসানো হবে। আসলে আপনি আমাকে ভুল বুঝছেন। দেখুন, আমার এত কথা শোনার টাইম নেই, ঠিক আছে? আমার এখন ইউনিভার্সিটি যেতে হবে। কাম কাইন্ডলি শুনি, আমার ব্যাগটা একটু ধরো তো ভাইয়া। মানলেন কা? বাড়ার থেকেও গান শোনানোর যোগ্যতা আছে তোর কোনো? তাহলে কারে শুনামু? বাড়িওয়ালারে শোনাবি, বাড়িওয়ালার ভাইয়ারে শোনাবি, বাড়িওয়ালার বউরে শোনাবি, বাড়িওয়ালার তালুরে শোনাবি, তুই শুনবি, কিন্তু জোর করে বাড়ার থেকেও গান শোনাবি না। তাহলে আপনি যখন জোর হইয়া বাসার কাহিনী শুনা, এখনো কাহিনী শোনাবো, জোর করে শোনাবো, তুই কোনো কথা কইতে পারবি না। ছেলেটা মাঠের মধ্য দিয়ে হেঁটে চলে যাচ্ছে, তারপর ঠাটা পড়ে ছেলেটা মারা গেছে। তারপর কাহিনী আবিষ্কার করি, তারপর তোর শোনাবো। হ্যাঁ এলাকে আপনার রুমের মধ্যে কেউ থাকে না, ব্যক্তি দেখালে আপনি জোর করে কাহিনী শুনান। আরে ভাই মুই তো গেট সাইডে বলাইতারি না। তুমি আবার মাইন্ড করো নাই তো ইকরামের সামনে তোমাকে ইনসাল্ট করলাম? আসলে ইকরাম হচ্ছে ড্যাডির গুপ্তচর। ড্যাডির সব খোঁজ খবর এই ইকরামের কাছ থেকে জানে। তাই ওর সামনে এমন একটা ভাব করতে হলো যে তোমার সাথে আমার কোনো সম্পর্কই নেই। তাহলে তো আচ্ছা শোনো না, তুমি বলো না আমি কবে থেকে অভিনয় করতে পারবো, কবে নায়িকা হতে পারবো? তুমি অ্যাক্টিং করতে চাও সেটা তো ঠিক আছে, অভিনয়ের সুযোগ তো আমি কালকেই তোমাকে দিতে পারি, কিন্তু সেটা তো ঠিক হবে না। আমি চাই আমার লেখা নাটকে তুমি প্রথম অ্যাক্টিং করো, আর একটু পাকতে হবে তো। সবুরে কি ফলে মেওয়া। আচ্ছা শোনো, আমি তোমাকে আমার একটা গল্পের কাহিনী শোনাই। মীর জাফর, সরি জাফর মীর। তুমি জানো না আমার কাহিনী শুনতে একদম বোরিং লাগে। আমার শুধু একটাই স্বপ্ন, আমি নায়িকা হব, অনেক বড় নায়িকা। তোমার হাত ধরে আমি একদিন অনেক বড় নায়িকা হতে চাই। আমি পারবো না? বলো পারবো না? মানে এটা কোন ধরনের অদ্ভুত কথা হলো? তুমি আমার সঙ্গে মিশছো, আমার সঙ্গে কথা বলছো, আমাদের একটা রিলেশনশিপ, আমরা ওঠা বসা করছি, আর তুমি নায়িকা হবে না? কেন হবে না তুমি নায়িকা? তুমি কত বড় নায়িকা হবে তুমি চিন্তা করতে পারো? হ্যাঁ, অদ্ভুত। কি বললাম একটু আগে, সবুর, এখনো অনেক সময় আছে। অ্যাক্টিংটা তৈরি করতে হবে, হ্যাঁ, এবং আমার কাহিনীতে তুমি অ্যাক্টিং করবে। আচ্ছা টাকা হবে নাকি তোমার কাছে কিছু? হ্যাঁ হ্যাঁ শিওর। কত টাকা লাগবে? 1000 খানেক। আমি আমার মানি ব্যাগ ফেলে এসেছি।
আমি তো আপনাকে অনেকবার বলেছি যে আমি বাংলাদেশ ছেড়ে কোথাও যাব না, যে আমি নাটকই লিখবো, আমি এখানে সিনেমা বানাবো, আমি এখানে নাটক বানাবো, আমার কাজ এটাই। আমি যাব না আমেরিকা, কেন যে জায়গায় হোক আমি কোথাও যাব না, আমি বাংলাদেশেই থাকবো। কে ফোন করেছে? নিশ্চয়ই তোমার ড্যাডি। হ্যাঁ ওই তো ওই একই কথা, যে আমেরিকা চলে আসো, আমেরিকা চলে আসো। আমি যাব না তো, অদ্ভুত কথা। মানুষের একটা স্বপ্ন থাকে না? আমার তো একটা স্বপ্ন আছে, বুঝতে পারছি।